ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্টস উৎসবের ঈদ পাওয়ার্ড বাই ZSRM স্টিলের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, আমরা রয়েছি ঈদের এই পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে ডিভিসির পর্দায় প্রিয় সব তারকাকে নিয়ে। আমি শান্তা জাহান। আজ যার সাথে আড্ডা দেব সে আসলে শুধুমাত্র প্রিয় একজন তারকা নন, প্রিয় একজন মানুষও, প্রিয় একজন বন্ধু এবং সেই সাথে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে কিন্তু দীর্ঘ একটা সময় ক্যারিয়ারে এসে পার করে দিয়েছেন। একজন মডেল হিসেবে তার যাত্রা শুরু হলেও এখন আপনাদের প্রিয় মুখ এবং জনপ্রিয় অভিনেতা নীরব। অনেক অনেক শুভেচ্ছা নীরব, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। মজার ব্যাপার কি জানো, আজকে আমি একটা জিনিস নতুন করে তোমার ব্যাপারে উদ্ঘাটন করেছি। সো এটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু তার আগে একটু জানতে চাই তোমার ঈদ কেমন কেটেছে। কোরবানি ঈদ আমার খুবই ভালো লাগে এবং সেটা হচ্ছে যে এই যে মানে কোরবানি দিয়ে যে মানে যেই মূল মোটিভটা নিয়ে আমরা আসলে কোরবানিটা দিই সেটা আমার কাছে খুবই অসাধারণ লাগে এবং কোরবানি দেওয়ার পরে সকালবেলা খুব হালকা লাগে নিজেকে। তারপরে সবার সাথে মানে গরু কাটার সময় বা ছাগল কাটার সময় আমি তো বলি কোরবানি ঈদ হচ্ছে ছেলেদের ঈদ। না, রোজার ঈদটা যেমন মেয়েদের খুব সাজগোজ এটা সেটা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়, না কিন্তু আমার মনে হয় যে মানে কোনো সাজগোজ বা কোনো অকেশন আসলে মেয়েদের খুঁজতে হয় না, এরা আসলে সাজগোজ করার জন্য অকেশন বের করে নেয়। হ্যাঁ, সো কোরবানি ঈদও একই, সবার জন্যই, মানে ছোট বড় ছেলে মেয়ে সবার জন্যই। কিন্তু তোমরা সকাল থেকে খুব একটা মানে থাকি না রব রব ব্যাপার, সকালে একটু আর্লি সবাই উঠে নামাজ পড়তে যাচ্ছ, কোলাকুলিটা সেরে এসেই কিন্তু কার গরুটা আগে কাটা হবে আগে থেকে প্রি প্ল্যান থাকে এবং তুমি দেখবে না অনেক প্ল্যানিং থাকে, কিন্তু দেখা যাচ্ছে সর্বশেষ গরুটা আমাদেরটাই মানে কাটা হয়। জানি না আমি, এটা কোনো না কারণ দেখা যাচ্ছে সবাই এসে মানে রিকোয়েস্ট করে নীরব ভাই প্লিজ আমাদের গরুটা আগে কেটে না, ফেলি। এটা একটা ট্রেন্ড যেটা চালু হয়েছে যে আমাদের বাসায় ছোটবেলা থেকেই হচ্ছে পুরো ওর বাবা মা এবং ওরা তিন ভাই বোন, ওরা সবাই আমাদের বাসায় একসাথে থাকতো আর কি, কাজ করতো। মানে একদম কাজ করতে করতে ওরা একদম পুরো ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। সো এই যে যখন গরু কাট মানে মানে কোরবানির সময় আসে তখন দেখা যাচ্ছে ওরাই আবার গরু কাটে। সো মানে প্রফেশনাল কসাই দিয়ে যে মানে কোরবানি দেওয়ার যে ফিলটা ওইটা আমরা কখনোই চাই না, কারণ আমরা যেহেতু অনেক মানে একই এলাকাতে অনেক বছর, তারপরে ওরা যেহেতু অনেক বছরের আমাদের সাথে ফ্যামিলির মতো আছে, সো ওরাও চায় যে একসাথে আমাদের কোরবানির সাথে থাকতে। সো ওইটা ভালো লাগে। অ্যান্ড মানে আমরা তো বলি যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে হচ্ছে সবার সাথে আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়া। আমি বলবো এই যে তোমরা যে সিস্টেমটাতে কোরবানিটা দিয়ে আসছো এবং খুব প্রফেশনাল ওয়েতে না যেয়ে নিজেরা সব কিছু করছো, এটা কিন্তু আসলে রাইট ওয়ে। একদমই তাই, কারণ এবং আমার মনে হয় যে আরো 5-7-10 বছর আগে মানে আমিও গরু মানে মাংস কাটাকাটি করতাম আর কি, চাপাতি দিয়ে কাটাকাটি। এখন কেন করো না? এখন আমার কাছে ওই যে ওরা থাকে এই জন্য আসলে আলসামি করে করা হয় না। এই প্রশ্ন বসে দেখা হয়, দেখা তো অবশ্যই হয়, এটা তদারকি করা যে এটা এভাবে করা। কারণ কি শোনো, আমার বাসার হচ্ছে আমরা 3 ভাই 1 বোন। সো 3 ভাই 1 বোনের মধ্যে হচ্ছে আমি সবার ছোট। সো মানে আদরের হলে কি হবে, এই কাজ করার সময় সর্বপ্রথম আমাকে বলতো হাই তুমি যাও দেখো রেডি হচ্ছে নাকি, ঠিকমতো কাটতেছে কিনা, এই চামড়াটা ঠিকমতো চুলছে কিনা, তারপরে এই মানে সিনার গোসটা ঠিকমতো আসতেছে কিনা, এই যে টোটালগুলো এগুলো সব আমাকেই করতে হতো। এবং আর এখন যেহেতু আম্মা বা বাবা কেউ নেই, কিন্তু তারপরেও হচ্ছে ওই মানে ট্র্যাডিশনাল বিষয়টা এখনো আছে, বরং দায়িত্ব এখন আরো অনেকখানি বেড়েই গেছে। আমরা ঈদের দিন প্রথমে যেটা হয় যে মায়ের হাতে রান্না খেতে পছন্দ করি। তো মা যখন ছিল আন্টি, সেই সময়টাতে মানে কোন খাবারটা সবচেয়ে বেশি যে আম্মু ঈদের দিন কিন্তু আমার জন্য এটা তুমি করবেই? সেটা ছিল খিচুড়ি আর ইলিশ মাছ। এটা আসলে মানে একদম নামাজ পড়ে এসে, কারণ মানে অন্যান্য যেগুলো কোরবানি ঈদের সময় বা রোজার ঈদের সময় অন্যান্য যে স্পেশাল আইটেমগুলো তৈরি করতো, দেখা যাচ্ছে কিছু জিনিস তো রাতে হয় যেগুলো ডেজার্ট আইটেম, সেটার মধ্যে বেস্ট ছিল মার হচ্ছে খেজুরের পায়েস। তারপরে এখন মানে এই যেটা সেটা হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ, এটা অনেক বেশি
মানে আন্টি ভালো এটা লাগতো। করতেন এবং তুমিও পছন্দ হ্যাঁ। করতে। তারপরে যদি এই যে গরুর মাংসের যে সিনার গোসের কথা বললে, আমরা তো এরকম হয় যে কেরলি খাবো, কেউ হ্যাঁ, পুটের হ্যাঁ, মাংস হ্যাঁ। খাবো। তোমার পছন্দ কোনটা? যেটা তোমার জন্য স্পেশালি মানে করা এগুলো তো হয়? সবসময় শুনে আসছি। এগুলো তো আসলে আমি মানে খাবার সময় যদি আমাকে দেয়া হয় তখন কিন্তু আর কোনটা বুঝি না কোনটা কি। হ্যাঁ? অনলি আমরা স্টেকের ক্ষেত্রে হয়তো বুঝি যে আমি কোনটা বুঝি আমি না। খাচ্ছি। আমরা মানে তোমরা, আমি না। ঠিক আছে? ওকে, তোমরা বুঝো। আমি আজ পর্যন্ত দেখলে কোনোদিন বুঝবো না। একমাত্র হাড্ডিটা বুঝবো। এটা পায়ের হাড্ডি না কোথাকার হাড্ডি। ওকে। এটা আর হচ্ছে যে আরো ছোটবেলার কথা যদি বলি, আরো ইন্টারেস্টিং হতো সেটা হচ্ছে যে ওই যে ইয়েতে খুন্তি বলে না? হ্যাঁ, যেটা দিয়ে যে রান্না করে। ওই রান্না করে। খুন্তির মধ্যে মাংস কেটে হ্যাঁ, ছোটবেলায় তো টারজান দেখতাম। রাইট। দেখতাম যে টারজান হচ্ছে জঙ্গলে পোড়া মাংস খায়। সো কিভাবে আগুন ধরিয়ে হ্যাঁ, তারপরে হ্যাঁ। সে তো গেঁথে সেটার গেঁথে মধ্যে মনে করো করছে। মসলা-টসলা ওই যে মা যখন হ্যাঁ, রান্নার আগে বা কোনো কিছু ফ্রাই করার আগে হয় না যে হলুদ, মরিচ, একটু ম্যারিনেট করে রেখে মেয়োনেজ দিচ্ছে। করে এই করতো তখন ওগুলো দেখো ওই শিকের মধ্যে দিয়ে ওটা আগুনে পুড়ে এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ওটা খেতাম। কারণ ওটা তখন মনে হতো নিজেকে টারজান লাগতো। আমি কি করতাম জানো, যে সাদা মাংস যেটা মানে চর্বি শুধুমাত্র যেটা। না চর্বি না, মানে এটা হচ্ছে আদা রসুন দিয়ে কোনো হলুদ আর মরিচের গুঁড়ো ব্যবহার না করে একটা জাল দিয়ে রাখতো, কারণ আগে তো আর আচ্ছা। ফ্রিজ, অত বড় বড় ফ্রিজ ছিল না, তো এত মাংস আসলে বরং তখন প্রিজার্ভ আরো বড় করার বড় গরু উপায় জবাই ছিল না। দিতাম আমরা। হ্যাঁ, এবং তখনকার ঈদগুলো না অনেক মজা ছিল, কারণ বাসার মধ্যে গরুর মাংস মৌ মৌ ঘ্রাণ থাকতো, জাল হতে থাকতো সকাল বিকেল। তো তখন আমি সাদা মাংসটাকে নিয়ে ওটাকে আবার একটু মশলা টসলা দিয়ে এভাবে করে শিখে গেথে গেথে তারপরে খেতাম। আমার মনে পড়ে গেল ছোটবেলার কথা। নীরবের মধ্যে একটা দুর্দান্ত অ্যাকশন হিরো লুকিয়ে আছে, যাকে আমরা বেশ মিস করি পর্দায়। আমি এবারে পর্দার গল্প একটু শুনবো। কেন তোমার স্ক্রিন প্রেজেন্স এত সময় নিয়ে তুমি করছো? কেন ব্যাক টু ব্যাক কাজে আমরা পাই মানে না তোমাকে? আমার মনে হয় যে মাঝে যেই মানে প্ল্যানগুলো বা যেই চেঞ্জগুলো আমাদের দেশে মানে পুরো বহির্বিশ্বে এসছে, যেমন আমরা কোভিডের সময় যদি আমরা দেখি যে তখন কি ছিল একটা মানে 1 মিটার বা 3 ফিটের একটা দূরত্ব ডিস্টেন্স মেনটেন করার একটা ট্রেন্ড চালু হয়েছিল। ট্রেন্ড না, এটা ইন্টারন্যাশনালি সবাই WHO থেকে বলা ছিল যে এতটুকু ডিস্টেন্স মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে তখন কিন্তু আমরা মনে করেছিলাম যে আমাদের সিনেমা হলগুলো বা আমরা যেই মানে গ্যাদারিংয়ের মধ্যে থাকি, সো সেই জিনিসগুলো অ্যাভয়েড করা, সিনেমা হলগুলোর কী হবে, এই সব জায়গাগুলোতে কিন্তু যখন টেনশন শুরু হয় তখন কিন্তু আমাদের সিনেমার ইন্ডাস্ট্রিটার যে আসলে কী হবে সেটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি কনসার্ন ছিলাম। তো সেটা কিন্তু মানে সব চেঞ্জ হয়ে গেছে কিছু নতুন নতুন ছবির কারণে। তো মানে লুক চেঞ্জ করে নতুনভাবে প্রেজেন্ট করলে যে মানে দর্শক দেখবেই হলে, সেটা আর আসলে বিকল্প নেই। মানে সেক্ষেত্রে আমি যদি প্রথম একটা ছবির নাম বলি সেটা হচ্ছে পুষ্পা। যখন মানে একদম 2021-এর যখন ছবিটা রিলিজ হয় তখন কিন্তু আমরা ধারণা করেছিলাম যে মনে হয় পৃথিবীর সিনেমা ইন্ডাস্ট্রি শেষ, কারণ যেহেতু এতটুকু মানে এই ভাইরাসের যে এত মানে প্রকোপ ছিল। হ্যাঁ, সো তখন সেই জায়গা থেকে কিন্তু সব চেঞ্জ করে এবং মানে আল্লু অর্জুনের মতো একটা হিরো এসে এইভাবে নিজেকে চেঞ্জ করে মানে এত বেশি করা যায়, তার মানে চেঞ্জ করলে মানুষ আসলে দেখতে চায়। সো সেই জায়গা থেকে সবাই চায় যে স্ক্রিনে যখন আমরা একজন নায়ককে বা একজন নায়িকাকে দেখব, তাকে যেন ওই চরিত্রটাই মনে হয়, তার নিজেকে ছাপিয়ে সেটা তো মানে অ্যাক্টর হিসেবে সেটা ট্রাই থাকবে। এবার তার চেয়েও বড় মানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই যে চেঞ্জেসগুলো, তো আমার কাছে মনে হয় যে বিগত বেশ কয়েক বছরে অনেক চেঞ্জেস এসছে। আমি মানে যেমন শাকিব ভাইয়ের কথা যদি বলি, শাকিব ভাই হুট করে যখন প্রিয়তমার একটা ডিফারেন্ট লুক নিয়ে এসছে, মানুষ তখন অনেক বেশি পছন্দ করেছে। সো সেই জায়গা থেকে আমি এই মানে ৩-৪ বছর ধরে আমি ট্রাই করছি যে একটু চেঞ্জ করে আনার জন্য, সেটা জন্য প্রথম নিজেকেও আসলে নতুন লুকে তারপর স্ক্রিনে নিয়ে আসার জন্য। সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রথম আমি ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর আবার এই প্রসঙ্গে আসবো, কারণ তোমার নতুন চলচ্চিত্র নিয়ে আমার অনেক জানবার কিছু রয়েছে। ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন উৎসবের ঈদ, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। সাথেই থাকুন ডিবিসি। স্বাগত জানাচ্ছি আবারও ভাইয়া হাউজিং প্রেজেন্টস উৎসবের ঈদ পাওয়ার্ড বাই ZSRM স্টিলের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, কথা হচ্ছে আমাদের প্রিয় চিত্রনায়ক নীরবের সাথে। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়।
ঈদের এই সময়, কিন্তু তারপরেও ঈদ মানেই তো আমরা চলচ্চিত্র নিয়ে অনেক ভাবি এবং অনেক কাজ নিয়ে কথা বলবার চেষ্টা করি, জানবার চেষ্টা করি। তোমার লুকস নিয়ে কথা হচ্ছিল, আমি তোমার নতুন যে মুভির কাজ তুমি শেষ করেছো অলরেডি, সেটি হচ্ছে ইব্রাহিম 2.0। সো এই 2.0 নিয়ে অ্যাকচুয়ালি জানতে চাই যে মানে আমি বলবো চলচ্চিত্রটার মধ্যে অনেক নাটকীয়তা আছে, নাটকীয়তায় ভরপুর চলচ্চিত্র। কারণ এর আগে ভিন্ন একটা নামে আমরা পাচ্ছিলাম, তার পরবর্তীতে কিন্তু নামটা চেঞ্জ হয়ে এবার এসেছে। যখন আমি ডাবিং করতে যাই, সো ডাবিং করার সময় মানে একটা ছোট্ট একটা স্টোরি থাকে যে যখন আমি ওর মায়ের কবরের সামনে মানে খুব ইমোশনাল হয়ে যায়, তখন একটা ডায়লগ দিচ্ছিলাম যে মানে এই তো কয়েকদিন আগে, হ্যাঁ, তখন এই জন্য খুট করে তোমার এই কথার সাথে কানেক্ট হলো যে দেখো মা, ইব্রাহিম এখন সবার শিরোনামে, হ্যাঁ, কিন্তু আমার শিরোনামে আপনজন কেউ নেই। তো এই যে ইয়েতে আমি পরে চিন্তা করে দেখলাম যে যখন রাইটার অনেক বিশ্বাস এবং ডিরেক্টর অনেক, সো ও যখন মানে লিখেছিল তখন কিন্তু ওই ডায়লগগুলো ওইভাবে করে লিখেছিল। সো বাট তারপরও আমার কাছে অনেক দিন ধরে যখন আমরা কাজটা করছিলাম, করতে করতে মনে হলো যে না, শিরোনামের চেয়ে ইব্রাহিম 2.0টাই আসলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এই ছবিটার জন্য। ট্রেন্ডি হ্যাঁ, একটা ব্যাপার আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে তুমি দেখবে কিছু চলচ্চিত্র করতে হয় তো আমাদের একটু লম্বা সময় নিতে হয়, কিন্তু তুমি 2 বছর আগে ট্রেন্ড কিন্তু 2 বছর পরে ইচ্ছা করলেই দিতে পারবে না, বা 1 বছর পরে দিতে পারবে না, কারণ এখন ট্রেন্ড এত চলমান প্রক্রিয়ায় যে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। আমার কাছে মনে হয় যে ছবিটা যখন দেখবে মানুষ তখন বুঝবে যে আসলে আমরা যে এই প্রায় 1 বছরের একটা ব্রেক ছিল, সেটার একটা স্পেসিফিক একটা রিজন ছিল, যে এই রিজনটাই হচ্ছে একটা মানে আমরা তো আসলে একটা ছবি করতে গেলে যদি 5 বছরের ব্রেক দেখাই, নিশ্চয়ই 5 বছর বসে থাকবো না। সেক্ষেত্রে চুল বা দাড়ি বা যেটাই হোক, যে কিছু চেঞ্জেস গুলো মানুষের একটা চেঞ্জ চলে আসে, দেখাতে হয়। সো সেই জন্য আসলে সেই মানে টাইমটার একটু দরকার ছিল। ইয়ামিন হক ববির সাথে তোমার কেমিস্ট্রি, এবং বিশেষ করে পর্দার বাইরে এবং পর্দার আমি বলবো ভেতরে, দুটোই খুব চমৎকার। তুমি একটু বলবে, ববি তো বেশ অ্যাকশন হিরোইন হিসেবে সবার কাছে পপুলার, তো সেই জায়গা থেকে তুমি একজন অ্যাকশন হিরো, ববি অ্যাকশন হিরোইন, প্রত্যাশাটা কি আমাদের অডিয়েন্সের কাছে? মানে আমার কাছে মনে হয় যে দর্শক এখন যেই টাইপের ছবি দেখতে পছন্দ করে, যেমন আমরা গত কোরবানি ঈদের কথাও যদি বলি, সো অনেকগুলো 5-6টা ছবি রিলিজ হয়েছে, সেখান থেকে মানুষ কিন্তু গল্প নির্ভর ছবিগুলোকেই মানুষ বেশি দেখেছে এবং সেগুলোই কিন্তু ব্যবসা সফল হয়েছে। তার মধ্যে গল্পর ব্যাপারটাকে যদি আমরা তুলে ধরতে পারি, সেই জায়গাটার মধ্যে মনে হয় যে ইব্রাহিম 2.0টা খুবই মানে বেস্ট চয়েস হবে মানুষের জন্য বা অডিয়েন্সের জন্য, যারা ঈদের ছুটিতে হলে গিয়ে ছবি দেখতে চায় তাদের জন্য। এবং সাথে সাথে আমার মনে হয় যে অ্যাকশনের ব্যাপারটা আমি এবং ববি যতটুকু পেরেছি এবং খুবই ভালো, এবং আমাদের কাজের এক্সপিরিয়েন্সও আমাদের প্রথম মুভি একসাথে কাজ করা, সো প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছে, সো একটা নতুনত্ব থাকছে, তো সেটাও অনেক ভালো লাগবে। আমার কাছে মনে হয় যে মানে অনেক বেশি হয়তো আমাদের নেই, মানে একসাথে কাজের অভিজ্ঞতা সিন বা না, অনেক হয় না যে পুরো একটা অ্যাকশন ফিল্মে কি হয়, মানে দেখা যাচ্ছে অনেক ক্যারেক্টার গুলো আসছে, সেই জায়গা থেকে আমার আর ববির যতটুকু পোর্শন ছিল এবং অ্যামেজিং, এবং আমরা মানে শুটিং করে মানে খুবই ভালো লেগেছে, এবং আমার মনে হয় যে যারা দর্শক দেখবে মানে দে উইল লাভ ইট। এবং আমি এটা সিনেমাটোগ্রাফি দেখেছি, মানে যদিও তোমার মোবাইলের স্ক্রিনে দেখেছি, বাট ইট ওয়াজ রিয়েলি গুড, এবং মানে কালার গ্রেডিং থেকে নিয়ে শুরু করে সবকিছুই চমৎকার লেগেছে। হোপফুলি এখনকার নিউ জেনারেশন তুমি দেখবে শুধুমাত্র গল্প নয়, তারা সিনেমাটোগ্রাফি নিয়ে ভাবে, তারা কালার গ্রেডিং থেকে নিয়ে শুরু করে ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং তারা কোড করে। সো সেই জায়গা থেকে নিউ জেনারেশনকে আমি বলবো যে মানে হলে এসে যখন তোমার মুভিটা দেখবে তাদের ডেফিনেটলি অনেক ভালো লাগবে। না, এটা আসলে এই যে নিউ জেনারেশনে যে কথাটা বললো, আমার কাছে মনে হয় যে এই জেনারেশনটার কারণে হয়তো আমাদের টেনশনটা থাকে, ভালো করে কাজটা করতে হবে। ডিরেক্টর যখন চিন্তা করে যে আমার ভালো করে ছবিটা বানাতে হবে, ডিওপি থেকে শুরু করে সবার কিন্তু ইন্ডিভিজুয়াল একটা পার্টিসিপেশন থাকে। তো একটা কাজ করতে গেলে সবার একার আসলে প্রচেষ্টায় হয় না, সবাই মিলে যদি একটা মানে দলবদ্ধভাবে যদি ভালো কিছু করার চেষ্টা থাকে তাহলে হয়।
সে কাজটা পারফেক্ট হয়। সো হোপ ফর দ্য বেস্ট। আমরাও চাই যখনই আমরা মানে হলে যে মুভিটা দেখব ইব্রাহিম 2.0 মানে দেখার যে একটা টান টান উত্তেজনা সেটা থাকবে, এবং তোমার নিউ লুক, নিউ প্রেজেন্স এটা সবাই খুব পছন্দ করবে। কারণ নীরব সবার কাছে এত দীর্ঘদিনের একটা পরিচিত মুখ, সেই জায়গা থেকে নিজের চরিত্রটাকে ভিন্নভাবে তুলে ধরার যে একটা ইচ্ছা এবং আগ্রহ তোমার ছিল, সেটা আমরা দেখতে পাবো এই প্রত্যাশা থাকলো। আর আমি তো অলরেডি দেখে নিয়েছি, সো প্রিয় দর্শক বাকিটা অ্যাকচুয়ালি আপনাদের থাকবে। আর তাছাড়া আমাদের শাকিব খানের রকস্টার আসছে, সেটা নিয়েও একটা টানটান উত্তেজনা সবার রয়েছে। সো তুমি দেখবে কিনা সেটা একটু জানতে চাই। ডেফিনেটলি দেখবো, ডেফিনেটলি। এটা আমরা মিস করতে চাই না, সবাই চাই ঈদটা আমাদের মেগাস্টারের সাথেই হোক। যেহেতু ঈদের সময়টাতে আড্ডা হচ্ছে, সত্যি কথা বলবে আজ বেশি সালামি দিয়েছো না সালামি নিয়েছো? দিয়েছি বেশি। ওকে, আজকে আমার সালামিটাও দিয়ে যাবে। মানে দিতে দিতে মানে আমার কাছে মনে হয় যে কোটা থাকে না, কোটাও শেষ হয়ে গেছে। এটা এক্সটেন্ডেড কোটা। ঠিক আছে, ঠিক আছে, চলো। তুমি দেখবে মেধা তালিকায় অনেকেই কিন্তু ওয়েটিং লিস্টে থাকে, সো ওয়েটিং লিস্টের জন্য কিছু কিছু বরাদ্দ তো রাখতে হয়। হ্যাঁ, আবার কেউ কেউ মনে করো, আচ্ছা না ঠিক আছে চলো। আচ্ছা, আরেকটা জিনিস একটু তুমি আমাকে বলবে, সেটি হচ্ছে ঈদের সময়টাতে বন্ধু বান্ধব নিয়ে আমরা আড্ডা দেওয়ার একটা সুযোগ পাই, স্পেশালি সন্ধ্যার পরে ফ্রেন্ডদের। সো যদিও তোমার অনেক ব্যস্ততা থাকে এবং আমাদের বন্ধু সংখ্যা তো ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন রকম, কিন্তু নিজের স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড এদের সাথে আড্ডা দেওয়া হয় অলওয়েজ। কারণ আমার কাছে মনে হয় যে আমি যখনই মানে কোনো আড্ডাবাজি, কোনো ইয়েতে যাই, কোনো ডিফারেন্ট মানুষ থাকবেই। সো আমার অনেক অনেক বড় সার্কেল, এবং আমার বউ যখন নাম শোনে যে এতক্ষণ কথা বলছে ওকে, প্রতিদিনই নতুন নতুন নাম শোনে, এবং ও নিজে আমার সাথে হয়তো আমরা এত বছর ধরে একসাথে আছি, তারপরে হয় না এখনো মনে হয় নতুন নাম শুনছে। সো আমার সার্কেল আসলে অনেক বড়, এবং আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি, মানুষের সাথে গল্প করতে পছন্দ করি। মানে এটা আসলে যদি স্বার্থপর হই সেই জায়গা থেকে বলবো অবশ্যই হ্যাঁ, কারণ আমি প্রত্যেকটা মানুষের থেকেই শিখি। সো সেই জায়গা থেকে তুমি বলো কম, শুনতে পছন্দ করো বেশি। স্কুল ফ্রেন্ডরা যখন তোমার মুভি রিলিজ হয় তখন ফোন করে বলে যে বন্ধু আমরা একসাথে দেখতে যাব, প্ল্যান করো, সেই প্ল্যানটা কি কখনো করা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে, বাট ওরা নিজেরাও বোঝে যে ওরা আসলে ব্যস্ত, প্লাস আমি মানে আমার সাথে ওরা গেলে হবে না, কারণ এখন দেখা যাচ্ছে ওদের ফ্যামিলি আছে, সো ওরা আবার আলাদা আলাদা করে যায়। সো আমার কাছে মনে হয় যে আমার সাথে না করে ওরা আলাদাই দেখুক। মানে নিশ্চয়ই মাঝে মাঝে মিস করো তুমিও, কিন্তু সময়ের স্বল্পতা বা ব্যস্ততার জন্য আমাদের হয়ে ওঠে না। বাট তারপরও ফাইনালি যে আমরা তোমাকে পেয়েছি ঈদের আড্ডায়, এই জন্য তোমাকে থ্যাঙ্কস। আর সালামিটা আজকে দিয়ে যেও প্লিজ, একদমই মিস করো না। ঈদ অনেক সুন্দর কাটুক, পরিবার পরিজন সবাইকে নিয়ে এই প্রত্যাশা থাকবে নীরব। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, ভাইয়া হাউজিং প্রেজেন্টস উৎসবের ঈদ, পাওয়ার্ড বাই ZSRM স্টিলের আজকের আড্ডা। এবং আজকের অনুষ্ঠানের যে আড্ডার ধারাবাহিকতা ছিল সেটি আসলে চলমান থাকবে পুরো এই ঈদের সময়টা জুড়ে। প্রিয় তারকাদেরকে নিয়ে আমি হাজির হয়ে যাব একই সময়ে ডিবিসির পর্দায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন আমাদের নিয়মিত সব আয়োজনে। আল্লাহ হাফিজ, ঈদ মোবারক।